হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই জানেন গতকালকে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে আপনাদের পুরো ইন ডিটেলস আমরা এক্সপ্লেন করে দিয়েছি যে 8th পে কমিশন, যেটা 16th জানুয়ারি 16ই জানুয়ারি এই মাসেই 16 তারিখ অ্যানাউন্সমেন্ট এসছে যে ক্যাবিনেটে ইউনিয়ন ক্যাবিনেট মিটিংয়ে নাকি অনারেবল প্রাইম মিনিস্টারের নেতৃত্বে যে ক্যাবিনেট বৈঠকটা হয়েছিল সেখানে নাকি অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে কমিটি গঠনের জন্য। সো সেই হিসেবে অনেক ফেক নিউজও ছড়াচ্ছিল যে নাকি 2.86 ফ্যাক্টর দেবে, 20,000 টাকা 30,000 টাকার বেতন হয়ে যাবে 70,000 টাকা। সো গতকালকের আমরা ভিডিওতে ইন ডিটেলস এক্সপ্লেন করে দিয়েছি যে কতটুকু বাড়তে পারে স্যালারি। আর এই পে কমিশন যখন গঠন হয় 6th পে কমিশন থেকে 7th পে কমিশনে কি ক্যালকুলেশন বা কি ফ্যাক্টর দেখে মানে কিভাবে ওনারা কত ফিটমেন্ট ফ্যাক্টর দেবে সেটা ঠিক করেন, সব কিছু আমরা গতকালকের ভিডিওতে আমরা বুঝিয়ে দিয়েছিলাম। প্লিজ আপনারা সবাই গতকালকের ভিডিওটা দেখে নেবেন, পুরো আইডিয়া হয়ে যাবে ইন ডিটেলস অ্যাবাউট 8th পে কমিশন, যে কতটুকু কি হতে পারে। আপনারা যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয়ে থাকেন বা ত্রিপুরা সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনারা বুঝে যাবেন নলেজে সবারই রাখা জরুরি। ত্রিপুরাতে হয়তো একটু পরে দেওয়া হবে, কিন্তু ত্রিপুরাতে কিন্তু ডিএর ফারাক আছে 23%, বর্তমানে 30% ডিএ। এই ডিএটা যদি ক্লিয়ার না হয় তাহলে অনেকটাই লস হবে, ঠিক আছে? কেন? বাই চান্স যদি ত্রিপুরাতে পে কমিশন গঠন করার একটা কিছু ডিসিশন হয়ে যায় বিফোর ক্লিয়ারিং দিস 23% ডিএ, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, বেসিক প্লাস ডিএ মার্চ করে আগের পে কমিশনের যে লাস্ট ডিএটা সেটা মার্চ করে যত ভ্যালিউ হয় সেটার থেকে কিন্তু কিছুটা ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয় বেসিকে, ঠিক আছে? নতুন বেসিক যেটা হয়ে যায় সেখানে ডিএ হয়ে যায় 0, রিসেট হয়ে যায় ডিএটা। বেসিক প্লাস লাস্ট ডিএ ইন দ্য লাস্ট পে কমিশন যত ভ্যালিউ হয় তার থেকে কিন্তু কিছুটাই বেশি হয়। আমরা দেখেছি 6th পে কমিশনে বেসিক তোমাদের বা আপনাদের যে মানে পিয়ন পোস্টে ছিল 7,000 টাকা, সেটার সাথে ডিএনএস অ্যালাউন্স হয়ে গেছিলো 125%, তো সেটা আসছিল 15,750, সেটাকে 18,000 টাকা বানিয়ে দেওয়া হয়েছে বেসিক ফর পিয়ন পোস্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? তার সাথে আমরা দেখেছি কি করে 2.5714 ফ্যাক্টর এসছে, ফিটমেন্ট ফ্যাক্টর এসছে কি করে। এই ফ্যাক্টরটা ফিটমেন্ট ফ্যাক্টর যেটা বেসিক্যালি একটা মাল্টিপ্লায়ার, এটা কি করে ইম্প্যাক্ট করে, এটা কেন ইম্পর্টেন্ট আমরা কিন্তু দেখেছি। সো এই ভ্যালুটা যদি না আসে, ত্রিপুরাতে যেই 23% যেই বকেয়া ডিএটা আছে সেটা যদি ক্লিয়ার না হয়, সো নেক্সট যদি পে কমিশন ত্রিপুরায় আসে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একসাথে কোনোদিন ত্রিপুরায় হবে না। সব সময় আমরা দেখেছি সব স্টেটে হয়ে গেল, ত্রিপুরাতে অনেক স্লো, যার দরুন মণিপুরের মতো ভায়োলেন্স এফেক্টেড স্টেটেও কিন্তু ডিএ 39%, যেখানে ত্রিপুরাতে অনলি 30%। সব সময় ত্রিপুরাতে বহু যুগ ধরে আমরা বা আপনারা দেখে আসছেন সব সময় ডিএ একটা ফারাক থাকেই, আর এটা আশা করছি আগামী দিনেও থাকবে, ঠিক আছে? সো এই বেসিক প্লাস লাস্ট ডিএ যতটুকু সেটা দিয়ে যা ভ্যালিউ আসবে সেটার উপরে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা দেখেছিলাম যে 7th পে কমিশনে অ্যাকচুয়ালি 14.3% স্যালারিতে ইনক্রিমেন্ট কিন্তু হয়েছিল। সো সেই ডিএটা যদি ক্লিয়ার না হয়, যদি স্টেট গভর্নমেন্টে যদি পে কমিশন আনার হয়, ওনারা যদি এই ডিএটা ক্লিয়ার না করে যদি আনেন তাহলে বিরাট আর্থিক লোকসান হবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের। সো সেটা নিয়ে একটা ডিমান্ড উঠছে, বিভিন্ন যেই সংগঠন আছে সেটা নিয়ে আমরা দেখব ওনাদের কি ডিমান্ড, আর আদৌ কি ডিমান্ডগুলো ফুলফিল হবে এগুলো দেখব। তাছাড়া একটা রিপোর্ট উঠে এসছে, ক্যাগের রিপোর্ট, ঠিক আছে? ক্যাগের রিপোর্ট উঠে এসছে যেটা সিএজি বানায়। ওনারা এই রিপোর্টে বলেছেন যে ত্রিপুরাতে যেই লাস্ট 5 ইয়ার্সে যেই বাজেট অ্যালোকেশন হয়েছে, পুরো বাজেটের টাকা ত্রিপুরা ইউজ করতে পারেনি। সো সেটা নিয়ে কি প্রতিবেদন উঠে এসছে দেখব। তাছাড়া 8ম পে কমিশন নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। গতকালকে মানে অন 23rd জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ চিঠি সই হয়েছে, সেই চিঠিটা আমরা দেখাবো মানে কোনখান থেকে ইস্যু হয়েছে, কার উদ্দেশ্যে লিখেছে। সো এটাই কি অফিসিয়াল স্টার্ট, মানে অফিসিয়ালি এটাই কি একটা ইনডাইরেক্ট ইন্ডিকেশন যে 8th পে কমিশনের জন্য অফিসিয়ালি ভেতরে কাজ শুরু হয়ে গেছে?
চলো আমরা পুরো ডিটেলস দেখব। মনে রাখবেন আপনারা এই ভিডিওটা আপনাদের সবার জন্য, যারা ত্রিপুরা সরকারি কর্মচারীরা আছেন আপনারা, প্লাস যারা তোমরা চাকরি প্রত্যাশীরা আছো, হয়তো আগামী দিনে চাকরি পাবে, বা তোমরা যারা রিসেন্টলি চাকরি পেয়েছো, বা আপনারা যারা অনেক দিন ধরে চাকরি করছেন, বা আপনারা পেনশনে চলে গেছেন, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ত্রিপুরা সরকারি কর্মচারী, সবার জন্য, ঠিক আছে? তো ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে এই ভিডিওটা দেখে নলেজটা যাতে সবাই রাখতে পারে। আমাদের একটাই উদ্দেশ্য, নলেজটা দিয়ে দেওয়া। ফেক নিউজে বিলিভ করবেন না, কারণ অনেকেই বলছে নাকি 190% স্যালারি বেড়ে যাবে, যেটা আমরা গতকালকে এক্সপ্লেন করেছি যে হোয়াই ইট ইজ ইম্পসিবল। সো আপনারা গতকালকের ভিডিওটাও দেখবেন। তারপর আশা করি 8th পে কমিশন থেকে যদি কোনোখানে, কোনো চার দোকানে বা রাস্তাঘাটে কোনো ডিসকাশন হয়, তখন আপনারা বলতে পারবেন, মাথা উঁচু করে বলতে পারবেন যে আপনারা সব জানেন কি করে ক্যালকুলেশন হয়। কেউ যাতে আপনাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে বলতে না পারে যে 190% স্যালারি বাড়বে, আমি জানি। যখন বলবে তখন আপনারা বলবেন যে আমি জানি ক্যালকুলেশন, তুমি বলো এবার কি করে, এভাবে এটা কি সম্ভব কিনা। আমাদের দায়িত্ব এটা, যারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা ফলো করে, নলেজে যাতে আপনাদের থেকে কেউ যাতে এগিয়ে না যেতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। আপনারা যদি এই সংক্রান্ত ত্রিপুরার 8th পে কমিশন বা সরকারি কর্মচারী বা সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটস, আপনার যদি জেনুইন আপডেটস লাগে টাইম টু টাইম, আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না, ঠিক আছে? সব কিছু আপডেট আপনারা টাইম টু টাইম আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা যদি সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার অ্যাসপিরেন্টসও, যারা চাকরি খুঁজছো বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চাকরির সমস্ত আপডেট, চাকরির পরীক্ষার জন্য ফ্রি ক্লাসের সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে অল্প একটু সময় নেব। এই পার্টটা হচ্ছে সেই সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য যারা সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। আমাদের কাছে টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা টিপিএসসির ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এস্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ কনস্টেবল আসাই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে সকল চাকরি প্রত্যাশীদের অনেক অনেক কিন্তু লাভ হবে, ঠিক আছে? একদম আপডেটেড নোটস আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখবেন। আমরা নিউজ পেপারের আর্টিকেল দেখিয়ে একদম বলে দিচ্ছি, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম যে 8th পে সংক্রান্ত, 8th পে কমিশন সংক্রান্ত যা যা আপডেটস আসবে সব কিছু আমরা আপনাদের টাইম টু টাইম দিয়ে যাব, ঠিক আছে? গতকালকের ভিডিওটার থেকে সেকেন্ড পার্ট এটা, যে কি কি আপডেট চলছে। আচ্ছা, ত্রিপুরার যারা সরকারি কর্মচারীরা, ওনারা একটা ডিমান্ড করছেন, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য প্রপোজাল দিতে পারে, তাহলে কেন ওয়ান নেশন ওয়ান পে কমিশন হবে না? কথাটা একদম ঠিক। কেন হবে না? একতরফা কেন হবে? ওয়ান নেশন ওয়ান পে কমিশনও হওয়া উচিত, যাতে আর্থিক বঞ্চনার কাউর যাতে শিকার না হতে হয়। তার জন্যই বিভিন্ন সংগঠন কিন্তু ত্রিপুরায় আওয়াজ তুলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একই সাথে ত্রিপুরায়ও যাতে 8th পে কমিশন যাতে ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু একটা জিনিস বুঝে রাখতে হবে, যদি এই 23% দিয়ে ক্লিয়ার না করে যদি 8th পে কমিশন বাই চান্স যদি দিয়ে দেয়, 99% চান্স যে ত্রিপুরা পরেই দেবে, 1-1.5 বছর পরেই হয়তো ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হবে, হয়তো দিয়ে দিতে পারে। এই বছর 8 থেকে 9% দিয়ে দেওয়ার সম্ভাবনা। পে কমিশন হবে কিনা সেটা নিয়ে কোনো আপডেটই নেই আমাদের কাছে, ঠিক আছে? যদি এই 23% দিয়ে ক্লিয়ার না করে যদি পে কমিশন বসিয়ে দেয় ত্রিপুরা গভর্নমেন্ট, তাহলে এই 23%-এর টাকাটা কমপ্লিট লস। সেটা কেন লস আমরা বলেছি, কারণ বেসিক প্লাস ডিএ মার্জ হয়ে যায় নতুন পে কমিশনে। যে ভ্যালুটা আসে মার্জ হয়ে, সেটার থেকে কিছুটা ইনক্রিমেন্ট দিয়ে নতুন বেসিক বানানো হয়। এখন এই ডিএটাই যদি 23% লেস ক্যালকুলেট হয়, মার্জ হয়ে যে ভ্যালুটা আসবে ওটাও কম আসবে। সো আলটিমেটলি এখানে কিন্তু একটা আর্থিক লোকসান হবে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা পায় 53%, সেখানে ত্রিপুরায় অনলি 30%। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট একই রকম হয়ে, একই পলিটিক্যাল পার্টির হয়েও কিন্তু ত্রিপুরাতে 30%। অন্যান্য স্টেটে, নর্থ ইস্টের যেমন নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ মিনিমাম 50% আছে। শুধুমাত্র মণিপুরে একটু কম, আর মিজোরামেও 40%-এর ওপরেই।
সেটা আমরা অলরেডি কিন্তু টাইম টু টাইম আপনাদের আপডেটটা দিয়েছি। সো এই দাবিটা ওঠা স্বাভাবিক যে সব সময় কেন ত্রিপুরার সরকারি কর্মচারীরা পিছিয়ে থাকবেন। সো সেটা নিয়েই আজকের একটা লিডিং নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসছে। চলুন আমরা দেখে নেই কি লিখেছে। নেতাজি জন্ম জয়ন্তীতে কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর নেতাজি জন্ম জয়ন্তীতে বৈঠক করে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলেন, সবাই ঐক্যবদ্ধ হন, আমাদের 8ম বেতন কমিশন ও এক দেশ এক বেতন কাঠামো চাই। কর্মচারীদের ঐক্যের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় ক্ষুদিরাম বসু ইংরেজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে। সভায় গতদিনের আলোচ্য সূচি এক দেশ এক বেতন কাঠামো এবং 8ম বেতন কমিশন চাই এর উপর বিশদভাবে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের সভায় বিগত দিনের যারা ছিলেন তাদের ছাড়াও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন কর্মচারী নেতা দীপেন ভৌমিক এবং শিক্ষক নেতা নির্মল মিশ্র। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে রাজ্যের শিক্ষক কর্মচারীর বঞ্চনা অবসানে রাজ্য সরকারকে অনুরোধ করা হবে বলে সবাই ঐক্যবদ্ধ হন এই আহ্বান রাখেন বক্তারা। সবাই একসুরে কথা বলেন, এই বছর আমরা পে কমিশন চাই। এদিন ফোরামের কোনো নামকরণ হয়নি বলে জানা গেছে, তবে প্রাথমিকভাবে আলোচনা চলছে। আরও 2-3টে মিটিং অনুষ্ঠিত হয়ে গেলে পরে তার সম্পূর্ণ রূপ পাওয়া যাবে। কোন পথে এগোচ্ছেন অজয় পালরা। রাজ্যের শিক্ষক কর্মচারীদের অনেক দাবি, বকেয়া ডিএই শুধু নয়, তার সঙ্গে অন্যান্য দাবিগুলোও তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব। আগামী 30শে জানুয়ারি রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশন, সেই সঙ্গে 8ম বেতন কমিশনে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ত্রিপুরায় 8ম বেতন কমিশন গঠনের কোনো সিদ্ধান্ত নেই। তাই রাজ্যেও জোরালো হচ্ছে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া আদায়ে। রাজ্যে ষোড়শ অর্থ কমিশন আসার আগে শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে তার আগে আগরতলা প্রেস ক্লাবে বৈঠক হয়েছিল। এদিন দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডিমান্ড একটাই, রাজ্যেও 8th পে কমিশন ইমপ্লিমেন্ট হতে হবে। আপনারা সবাই জানেন 29শে জানুয়ারি কিন্তু 16th ফিনান্স কমিশনের প্রতিনিধিরা কিন্তু ত্রিপুরায় আসছেন। ওনারা স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসদের সাথে মিটিং করবেন, টিটিএডিসির অফিসিয়ালসদের সাথে মিটিং করবেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়ালসদের সাথে মিটিং করবেন। এটা কেন করবেন অলরেডি আমরা একটা ভিডিওতে বলে দিয়েছি, আবার বলবো। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। এই জিনিসটা আশা করি আপনাদের ক্লিয়ার যে কি ডিমান্ড। আরও ওনারা 3-4টে মিটিং করবেন। মিটিং করার পর ওনারা ডিসাইড করবেন যে ওনারা একজোট হয়ে কিভাবে এই এক দেশ এক বেতন কাঠামো বা এক দেশ এক পে কমিশনের দাবিটা কি করে স্টেট গভর্নমেন্টের কাছে রাখবে। ঠিক আছে, এটা সংক্রান্ত যদি কোনো আপডেট আসে আমরা সবার প্রথম আপনাদের জেনুইন আপডেটটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সবাই জানেন স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রিপারেশন নিচ্ছে ফিনান্স কমিশন, 16th ফিনান্স কমিশন, যেটা প্রত্যেক 5 বছরে গঠন করা হয়। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি গঠন করেন, কারণ এই ফিনান্স কমিশনে ঠিক করবে আগামী 5 বছর কেমন যাবে আর্থিক স্থিতি। তার জন্যই মনে রাখবেন আপনারা, এই ফিনান্স কমিশনের আসার সাথে ডি এর কোনো সম্পর্ক নেই, কিছুটা ইনডাইরেক্ট সম্পর্ক আছে। ইনডাইরেক্টলি কি সম্পর্ক? সেই সম্পর্কটা হচ্ছে ওনারা 8th পে কমিশন যেটা, ওটা আরেকটা, এটা হচ্ছে 16th ফিনান্স কমিশন, দুটোই আলাদা, কিছুটা হলেও সম্পর্ক আছে। যদি ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যদি কোনো প্ল্যান থাকে যে এই বছর এত দিয়ে দেওয়া হবে, বা ফিনান্স কমিশনের কাছে যদি ওনারা ডিমান্ড করেন যে আমরা প্ল্যান করছি 2027-এ আমরা পে কমিশন বসাবো বা 26-এ বসাবো, তাহলে কিন্তু সেটা অনুযায়ী এক্সট্রা কত ফান্ড লাগবে সেটা হিসেব করেই কিন্তু এক্সট্রা যে টাকাটা সেটার ব্যাপারে ফিনান্স কমিশনের প্রতিনিধিদের সাথে কিন্তু আলোচনা করতে হবে যে স্টেট গভর্নমেন্টের আগামী 5 বছরে কি প্ল্যান আছে। সো ইনডাইরেক্টলি আপনারা বলতে পারেন যে হয়তো একটা কানেকশন আছে, কিন্তু ডাইরেক্টলি ফিনান্স কমিশনের আসার সাথে ডি এর কোনো কানেকশন নেই। ঠিক আছে, আর এখানে একটা আর্টিকেল উঠে এসছে যেখানে লিখেছে কি, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ গিয়ারিং আপ টু ফেস ফিনান্স কমিশন রিচিং হিয়ার অন January 29th ফর এ 3-day ভিজিট। 3 দিনের ভিজিটে আসছেন। অলরেডি 16th ফিনান্স কমিশনের মেম্বার্স প্লাস চেয়ারম্যান কিন্তু গঠন করা হয়ে গেছে। ওনারা কিন্তু এভরি স্টেট, প্রত্যেকটা স্টেটে ওনারা ভিজিট করছেন। প্রত্যেকটা স্টেটের যে গভর্নমেন্ট
প্লাস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বারসদের সাথে বা অফিসিয়ালসদের সাথে ওনারা ইন্টারাক্ট করবেন, ওনাদের চাহিদা ডিমান্ডগুলো কী কী, ওনারা কী প্ল্যান করে রেখেছেন 5 বছরে আগামী দিনে ওনারা কি করবেন, সবগুলো ডিমান্ড সবগুলো স্টেটের থেকে ওনারা নিয়ে একটা ডিটেইলড রিপোর্ট ওনারা বানাবেন। এই ফিনান্স কমিশনের রিপোর্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আগামী দিনের রূপরেখাটা তৈরি করার জন্য, যে কেমন যাবে আমাদের স্টেটের। কারণ সব কিছু একটা জিনিসের উপরে নির্ভর, সেটা হচ্ছে টাকা। ঠিক আছে, টাকা যদি বেশি অ্যালোকেট হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেটে, তাহলে উন্নয়নের কাজও হবে। টাকা বেশি অ্যালোকেট হলে এটা ভাবা যায় যে ডিএ দেওয়ার একটা চান্স হতে পারে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের টাকা বেশি হলে এটা ভাবা যায় যে নতুন চাকরিও আসতে পারে। যদিও আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি অ্যাসেম্বলির সেশন চলাকালীন উনি বলেছিলেন যে নো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ত্রিপুরাতে সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক ঘাটতি কিন্তু নেই। উনি বলেছেন যে 2000-এর ওপরের পোস্ট অলরেডি ক্যাবিনেটের অ্যাপ্রুভেল হয়ে আছে, টিপিএসসির কাছেই বেশ কিছু চলে গেছে, কিন্তু টিপিএসসি ডিলে করছে। আবার আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি বলেছেন উনি টিপিএসসিটাকে মডার্নাইজ করবেন, যাতে টিপিএসসিতে আরও লোক নিয়োগ করে টিপিএসসি যেই প্রসেসগুলো ডিলে হচ্ছে সেগুলো যাতে আরও তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, সো এটা এখন স্টেট গভর্নমেন্টের একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি, নাম্বার 1 এই যে ফিনান্স কমিশন যে ভিজিট করবেন ওনাদেরকে কিভাবে ওনাদের সামনে পুরো জিনিসটা রাখা হবে, একটা প্রেজেন্টেশনের আকারে দেখা হবে, ওনারা আলাপ আলোচনা করবেন স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসদের সাথে। ঠিক আছে, ইনক্লুডিং ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। ফিনান্স সেক্রেটারি প্লাস আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ প্লাস ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়, ওনারা রূপরেখাটা তৈরি করবেন। সেই রূপরেখার বেসিসে ওনারা ডিমান্ড রাখবেন ফিনান্স কমিশনের কাছে যে আমরা এটা প্ল্যান করছি, এতটুকু টাকা আমাদের লাগতে পারে। সেটার মধ্যেই হয়তো একটা জিনিস উঠে আসতে পারে যে স্টেট গভর্নমেন্ট থেকে যদি বলে যে আমরা সব কর্মচারীদের এই তারিখে এতদিনের মধ্যে এত% দিয়ে দিতে আমরা ইচ্ছুক, বা আমরা পে কমিশন আনতে ইচ্ছুক, সো এতটুকু বাড়তি আমাদের টাকা লাগতে পারে। এতটুকুই কানেকশন ফিনান্স কমিশনের এই ভিজিটের সাথে স্টেট গভর্নমেন্টের ডিএর, এছাড়া আর কোনো কানেকশন নেই। দেখা যাক ফিনান্স কমিশনের ওনারা আসুক, যা আপডেট আসবে আমরা যেখান থেকে খবর পাবো, আমরা যদি কোনো গুড নিউজ আছে সবার প্রথম আমরা শেয়ার করে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন। আপনারা এই সংক্রান্ত যা যা নিউজ আছে সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ারলি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখে রাখুন এখানে কি লিখেছে, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ গিয়ারিং আপ টু ফেস দ্য 16th ফিনান্স কমিশন দ্যাট ইজ অ্যারাইভিং হিয়ার অন January 29 in a 3-day tour. Apart from meeting the state government officials, the team will also have meeting with the Agartala Municipal Corporation and the Tripura Tribal Areas Autonomous District Council. The team is headed by the Vice Chairman Arvind Panagaria. 4 other members are Ajoy Narayan Jha, Secretary of the 15th Finance Commission, and members Srimati Annie George, Niranjan Rajdakshe and Soumya Kanti Ghosh. চিফ সেক্রেটারি শ্রী জেকে সিনহা উনি কিন্তু ওনার টুইটার হ্যান্ডেলেও কিন্তু পোস্ট করেছেন যে আমরা প্রিপারেশন নিচ্ছি কি করে 16th ফিনান্স কমিশনে ওনাদের সাথে মিটিংটা সাকসেসফুল করা যায়, স্টেটের ডিমান্ডসগুলো ওনাদের সামনে কি করে প্রেজেন্ট করা যায়। ঠিক আছে, Chief Secretary Sri J.K. Sinha has already had a meeting with the secretaries of all the departments and instructed to prepare reports to present the case of the state in the best way. আমরা যেটা বলেছি রিপোর্ট বানাতে উনি অলরেডি সেক্রেটারি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারিদের উনি অর্ডার দিয়ে দিয়েছেন যাতে বেস্ট পসিবল ওয়েতে নিজেদের সমস্ত ডিপার্টমেন্টের চাহিদাগুলোকে যাতে 16th ফিনান্স কমিশনের যে টিমটা আসবে ওনাদের সামনে যাতে পেশ করা যায়। ঠিক আছে, accordingly the departmental officers are having regular meetings. The team will also visit Narikal Kunj in Dumbur Lake, Chobimura and the Tripureshwari temple in Udaipur. ঠিক আছে, this is a part of their tour. আমাদের সবার চোখ থাকবে 16th ফিনান্স কমিশনের মেম্বারের ভিজিটের দিকে। সেখান থেকে যদি কোনো আমরা আভাস পাই যে ডিএ সংক্রান্ত বা নতুন চাকরির জন্য এত চাকরি দেবে, তার জন্য এত টাকা চাওয়া হয়েছে বা এমন কিছু, সবার প্রথম আমরা কিন্তু জানিয়ে দেব। ঠিক আছে, আপনারা রেগুলারলি কিন্তু আমাদের চ্যানেলটা অন্তত দিনে একবার করে কিন্তু খুলতে ভুলবেন না। ঠিক আছে, এইবার নেক্সট একটা 8th পে কমিশন সংক্রান্ত একটা বিরাট আপডেট চলে এসছে, একটা গুড নিউজ সবার জন্য, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, তাছাড়া আপনারা যারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ আছেন আপনাদের জন্য একটা মানে এটা আপনারা জেনে রাখুন, জেনে রাখা ভালো, কারণ আজকে হোক বা কালকে ত্রিপুরাতেও তো কোনো না কোনো সময় তো পে কমিশন দেবে। অফিসিয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে
এইথ পে কমিশনের জন্য কাজ করার প্রসেস কিন্তু ইনিশিয়েট হয়ে গেছে, যেটা গতকালকে মানে 23 জানুয়ারি 2025 এই চিঠিটাই কিন্তু প্রমাণ করছে। এই চিঠিটা কোথা থেকে পেয়েছি আমরা? এটা পেয়েছি আমরা গুগল থেকে, বিভিন্ন জায়গায় খুঁজে রিসার্চ করে আমরা চিঠিটা বের করেছি, কারণ এটা একটা বিরাট ইন্ডিকেশন যে এইথ পে কমিশনের কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এই চিঠিটা কে লিখেছে। চিঠিটা লিখেছেন শ্রী প্রবীণ জারগার, উনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি জেসিএ। উনি লিখেছেন টু শিবা গোপাল মিশ্রা, সেক্রেটারি স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল জেসিএম নিউ দিল্লি। এইবার এগুলো কি? ন্যাশনাল কাউন্সিল জেসিএম বা জেসিএ এগুলো কি? মনে রাখবেন আপনারা, জেসিএম হচ্ছে, জেসিএম এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। ঠিক আছে, এটা এখন কি ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, এটা হচ্ছে জেসিএম স্কিমের আন্ডারে হাইয়েস্ট বডি। ঠিক আছে, এই বডিটা কি করে? ইট ডিলস উইথ দ্য ভেরিয়াস ইস্যুস, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের বিভিন্ন ইস্যুস নিয়ে এই বডিটা কিন্তু ডিল করে। ঠিক আছে, মনে রাখবে যিনি ক্যাবিনেট সেক্রেটারি উনি কিন্তু এই ন্যাশনাল কাউন্সিলের হেড হন উনি। ঠিক আছে, এই জেসিএম স্কিমটা বেসিক্যালি কি? জেসিএম স্কিমটা হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা একসাথে বসে ওনারা ডিসিশন নিতে পারেন, ওনাদের দাবি যা আছে গভর্নমেন্টের সামনে ওনারা রাখতে পারেন। ঠিক আছে, এই স্কিমটা 1966 সনে চালু হয়েছিল যাতে করে গভর্নমেন্ট আর কর্মচারীদের মধ্যে যাতে সুসম্পর্ক যাতে থাকে। ঠিক আছে, এই স্কিমের একটাই এইমটা হচ্ছে পাবলিক সার্ভিস যাতে আরও এফিসিয়েন্ট যাতে করা যায়। ঠিক আছে, আর এমপ্লয়িজদের দেখভাল বা এমপ্লয়িজদের ভালোর দিকটাও যাতে দেখা যায়। ঠিক আছে, এই জেসিএম স্কিমের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা কাভার্ড হন, ইনক্লুডিং পিএসইউ বা ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজ যারা আছে ওনারাও। ঠিক আছে, আর এই জেসিএম স্কিম কিন্তু জয়েন্ট কাউন্সিল এস্টাবলিশমেন্টের সাজেশন বা ওনাদের স্কিমটার মধ্যে আছে যে ন্যাশনাল ডিপার্টমেন্টাল আর রিজিয়নাল লেভেলসে কিন্তু কি এস্টাবলিশ হবে? জয়েন্ট কাউন্সিল। ঠিক আছে, সো এটার মানে এই যে এই জেসিএম এর যিনি ন্যাশনাল কাউন্সিল জেসিএম উনি যে মানে ওনার যে হেড আছে ওনার কাছে সাজেশন চেয়েছেন। কি লিখেছেন দেখে রাখো স্যার। অ্যাজ ইউ আর অ্যাওয়ার ইট হ্যাজ বিন ডিসাইডেড টু সেট আপ দ্য 8th সেন্ট্রাল পে কমিশন বা সিপিসি। দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য 8th সিপিসি আর নাও টু বি ফাইনালাইজড। ইট ইজ দেয়ারফর রিকোয়েস্টেড দ্যাট সাজেশনস অফ দ্য স্টাফ সাইড ইন দিস রিগার্ড মে প্লিজ বি সেন্ট টু দ্য আন্ডারসাইন্ড এট দ্য আর্লিয়েস্ট। সাজেশন চেয়েছেন যে কি কি ডিমান্ড আছে এই 8th পে কমিশনের যে কমিটিটা গঠন হবে ওনাদের কাছে এই জেসিএম এর সাইড থেকে। ঠিক আছে, জেসিএম এর বলতে তোমরা বলতে পারো ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির কাছ থেকে ওনাদের কি কি সাজেশন আছে, ওনাদের কি কি দাবি দেওয়া আছে এগুলোর ব্যাপারে চিঠি দিয়ে জানতে চেয়েছে। সো এর মানে দিস ইজ দ্য অফিসিয়াল প্রুফ যে 8th পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। ভেরি ভেরি গুড নিউজ। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। গতকালকে লেটারটা ইস্যু করা হয়েছে টু দ্য সেক্রেটারি অফ দ্য স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল জেসিএম ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি শ্রী প্রবীণ জারগার। ঠিক আছে, এটা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা গুড নিউজ। 8th পে কমিশন কিন্তু হচ্ছেই। ঠিক আছে, শ্রী অশ্বিনী বৈষ্ণব যে প্রেস মিটিং এর সময় যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। 8th পে কমিশন হচ্ছে। আমরা গতকালকের ভিডিওতে অলরেডি বলেছি 1.75 থেকে 1.92-র মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে পারে যদি গভর্নমেন্ট এর বেশি যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেয়। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আছে দিল্লির অ্যাসেম্বলি ইলেকশন আছে। সো তার জন্য ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরেক দফা ডিএনএস অ্যালাউন্স কিন্তু ডিক্লেয়ার করা যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের কাছে মানে আমরা জানতে পেরেছি চারিদিক থেকে যে হয়তো ডিক্লেয়ার করা হতে পারে। সেই জায়গায় আবার ডিফারেন্স বেড়ে যাবে। অলরেডি ডিফারেন্স আছে 23%, এখন ডিফারেন্স হয়ে যাবে 4% দিয়ে দিলে 27% উইথ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো কবে এগুলো ক্লিয়ার করবে, কবে ত্রিপুরা গভর্নমেন্ট দেবে? ঠিক আছে, এখন ত্রিপুরা গভর্নমেন্টের উচিত এই 23%-এর মধ্যে অ্যাটলিস্ট যদি 20%ও ক্লিয়ার করে দেয়। তবে আমরা যেটা বলেছি ত্রিপুরা গভর্নমেন্ট প্ল্যান করবে 2028-এর যে অ্যাসেম্বলি ইলেকশন আছে সেটার সেই ইলেকশনের মধ্যে যাতে এর ঠিক কিছুদিন আগেই যাতে পে কমিশন যাতে গঠন করা হয়, যাতে ইট ক্যান বি এ গেম চেঞ্জার ফর দ্য ইলেকশন, যেটা আমরা গতকালকে ভালো করে এক্সপ্লেন করেছি, আপনারা গিয়ে একটু দেখে নিন। ঠিক আছে, এটা গেল এই আপডেট। তারপর আরেকটা বড় আপডেট যেটা আমরা একটু আগে বলেছিলাম, দেখে রাখুন আপনারা। গত 5 বছরে বাজেটের
অর্থব্যয় ব্যর্থ সরকার, আনস্পেন্ট বাজেট, যত টাকা অ্যালোকেশন করা হয়েছিল ত্রিপুরা বাজেটে, যত টাকা ছিল বিতে বি প্লাস আরই দিয়ে যত টাকা চাওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, ঠিক আছে, তার একটা সিংহভাগ টাকা ইউটিলাইজই করতে পারেনি গভর্নমেন্ট, এটাই বলেছে দৈনিক সংবাদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে। ঠিক আছে, টোটাল 31,474 কোটি 89 লাখ টাকা আনস্পেন্ট, কোনো খরচ করতে পারেনি ত্রিপুরা সরকার। ঠিক আছে, এখানে দেখে রাখুন কি লিখেছে। একদিকে রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের ঢালাও প্রচার করে চলেছে, অন্যদিকে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার দলিল ফুটে উঠেছে ক্যাগ রিপোর্টে। একদিকে সরকার বলছে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলছে রাজ্য, অর্থাৎ ডবল ইঞ্জিন সুফল পাচ্ছে রাজ্যবাসী, অন্যদিকে ভারত সরকারের অধীনস্থ হিসাব রক্ষক সংস্থার ক্যাগ রিপোর্ট বলছে অন্য কথা। ক্যাগের রিপোর্ট বলছে বর্তমান সরকার গত 5টি অর্থ বছরে মানে 2018-19 থেকে 2022-23 বরাদ্দকৃত বাজেটের পুরো অর্থই খরচ করতে পারেনি, 2018-19 থেকে 2022-23 এই 5টি অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দ সহ রাজ্য সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ ছিল মোট 1,16,523 কোটি 8 লক্ষ টাকা। এই বিশাল অর্থরাশির মধ্যে রাজ্য সরকার খরচ করতে পেরেছে 85,048 কোটি 19 লক্ষ টাকা, খরচ করতে পারেন 31,474 কোটি 89 লক্ষ টাকা। ঠিক আছে, ক্যাগ রিপোর্ট বলেছে 2018-19, 2019-20, 2020-21, 2021-22 এই 4টি অর্থ বছরে রাজ্য সরকার বরাদ্দকৃত বাজেটে 70% উপর খরচ করতে পারলেও 2022-23 অর্থ বছরে 50% অর্থ করতে পারেনি খরচ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই বিশাল পরিমাণ অব্যয়িত অর্থ তাহলে গেল কোথায়, অথচ রাজ্য সরকার প্রতি বছরই অতিরিক্ত বাজেট বরাদ্দ করে গেছে। সব থেকে অবাক করার বিষয় হলো সরকার দাবি করছে গত 6-7 বছরে রাজ্যের জিডিপি বেড়েছে, মাথাপিছু গড় আয় বেড়েছে, কিন্তু বাজেটের বরাদ্দের অব্যয়িত অর্থের কোনো তথ্য নেই। সরকার এবং মন্ত্রীরা এই ব্যাপারে একেবারেই নীরব। প্রশ্ন হচ্ছে বাজেটের বরাদ্দের অর্থ যদি খরচই করা না যায় তাহলে বিশাল পরিমাণ অর্থের বাজেট করার কি যুক্তি রয়েছে। ক্যাগের রিপোর্ট মোতাবেক 2022-23 অর্থ বছরে রাজ্য সরকারের মূল বাজেটের বরাদ্দ ছিল 27,047 কোটি 27,047 crore 67 লাখ 67 লক্ষ টাকা, 27,047 কোটি 67 লক্ষ টাকা। বছরের শেষ লগ্নে আরও 3,065 কোটি 37 লক্ষ টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়। সব মিলিয়ে 30,113 কোটি 4 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ক্যাগ রিপোর্ট মোতাবেক রাজ্য সরকার সব মিলিয়ে 21,110 কোটি 42 লক্ষ টাকা খরচ করতে পেরেছে, 9,002 কোটি 62 লক্ষ টাকা খরচ করতে পারেনি। বিগত 5 বছরের মধ্যে 2022-23 অর্থ বছরে অব্যয়িত অর্থের পরিমাণ সবচেয়ে বেশি। বাজেটের অর্থ ব্যয় করতে না পারাটা যে কোনো সরকারের ব্যর্থতা বলেই চিহ্নিত করা হয়। টাকাই যদি খরচ না করা যায় তাহলে উন্নয়ন কোন পথে এগোবে, এই প্রশ্ন ওঠাই খুবই স্বাভাবিক। এই রকম একটা মানে ডিটেইলড একটা আর্টিকেল উঠে এসছে আজকের দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে, যেটা একটা লিডিং বেঙ্গলি নিউজ পেপার, আপনারা দেখতে পারেন, আপনারা পড়ে নেবেন। এখানে বলেছে যে যেই বাজেট অ্যালোকেশন করা হয়েছে তার সিংহভাগ কিন্তু খরচ করতে পারেনি ত্রিপুরা গভর্নমেন্ট। ঠিক আছে, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আর আরেকটা কথা হচ্ছে যদি যেই বাজেট অ্যালোকেশন করা হয়, অতিরিক্ত বরাদ্দ যেই মানে বাজেটটা বানানো হয়, বাজেট এস্টিমেট যেটা বানানো হয়, আবার রিভাইসড এস্টিমেটেও এক্সট্রা করে টাকা চাওয়া হয় অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। সো কেন চাওয়া হয় যদি খরচই না করতে পারে? ঠিক আছে, সো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন, এটাও একটা বিরাট কোশ্চেন মার্ক তুলে আনছে যে খরচ না করতে পারলে কেন বাজেটের পরিমাণ এত বানানো হয় ত্রিপুরাতে। সো আপনারা পড়ে নেবেন এই জিনিসটা। আপনারা ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, কারণ দিস হ্যাজ টু ডু সামথিং উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা প্লাস ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ ওয়েল। ঠিক আছে, এটা কিন্তু একটা বিরাট বিষয়, ক্যাগ রিপোর্ট কিন্তু বলছে, তার জন্য আমরা এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার আরেকটা জিনিস আমরা আপনাদের বলে রাখি, ত্রিপুরার যে ডিএ মানে সরকার যেটা টার্গেট করবে ত্রিপুরা গভর্নমেন্ট যে 8% করে দেওয়ার। ঠিক আছে, আনটিল অ্যান্ড আনলেস এটা লাস্টেরটা 8% নাও হতে পারে, এটা মাইট বি 4% হতে পারে।
8, 8, 16, 16, 4, 20% ওনারা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপ টু 2027 জুন। তারপরে ওনারা হয়তো অ্যানাউন্সমেন্ট দেবেন, নতুন পে কমিশন গঠন করা হবে বা পে রিভিউ কমিটি গঠন করা হবে। 50% বানিয়েই ডিএ প্লাস বেসিক ওনারা মার্জ করে দেবেন, ঠিক আছে। সো এখন এই বছরে আপনারা যদি জানতে চান যে ত্রিপুরায় কত ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা দেবে, আমরা বলছি যে অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস 8 থেকে 10% দিতে পারে। কারণ 25-এ এই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ডিএ দিয়ে দেয়, গ্যাপটা বেড়ে যাবে। কারণ আপনারা জানেন আসাম সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দেওয়ার সাথে সাথেই কিন্তু ওনারাও কিন্তু ডিএ দিয়ে দেন, তো প্রেশার কিন্তু বেড়ে যায় ত্রিপুরা গভর্নমেন্টের উপরে। সো এইবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দিয়ে দেয়, আসাম মেবি ফেব্রুয়ারিতে আবার অ্যানাউন্স করে দেবে একটা ডিএর কথা, সব স্টেটে জুন মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে। সো এই বছর মানে 2025-এ আর আপ টু 2026-এর জুন পর্যন্ত 26-এও পে কমিশন যদি গঠন হয়ে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের ত্রিপুরা গভর্নমেন্টের উপরে চাপ অনেক বাড়বে। সো 25-এর ফেব্রুয়ারি থেকে 26-এর জুন পর্যন্ত এই যে 20%, 50% বানানো তো টার্গেট, 20%-এর মধ্যে হয়তো 10-12%ই ক্লিয়ার করে নিতে পারে, ঠিক আছে, অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস। সো দেখা যাক কি হয়। তবে আমরা যতটুকু আমাদের কাছে খবর, খুব তাড়াতাড়ি হয়তো একটা ডিএ ঘোষণা হতে পারে ত্রিপুরা মানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য। তবে লাস্ট নভেম্বর মাস থেকে ডিএ এফেক্টিভ আছে, সো 6 মান্থসের আগে কি দেবে, এটা তো একটা বিরাট প্রশ্ন। দেখা যাক কি হয়, আমরাই সবার প্রথম আপনাদের আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আপনাদের কলিগ, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আর তোমাদের লাগবে নোটস কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সবকিছু সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বা তোমরা সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত আপডেট, চাকরি সংক্রান্ত, সরকারি কর্মচারী সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, চাকরির প্রসেস সংক্রান্ত, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ক্লাসেস, সব কিছু আপনারা একদম জেনুইন অন টাইম আপডেটস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর সমস্ত আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।